প্রথম কথা হচ্ছে আপনি যদি ইংরেজির কিছুই না পারেন, মানে আপনি ইংরেজির কিছুই পারেন না, তবুও আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে একদম পূর্ণ মার্ক পাবেন। আজকে আপনাদের এই বোনাসে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে একদম পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনাদের জীবনে ভুল হবে না। ওকে, দেখেন, প্রথম ব্যাপারটা হচ্ছে আগে আমরা একটু বুঝে নিই যে সিম্পল সেন্টেন্স কোনগুলো, কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো এবং কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো। হ্যাঁ, এবং এদের একটি শর্ত আছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর একটি শর্ত আছে, শর্তটা একটু বলি। প্রথম ব্যাপারটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। মনে রাখবেন, সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট আর কি একটা ফাইনাইট ভার্ব। আর কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দুইটা সাবজেক্ট, সর্বনিম্ন দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাব অর্ডিনেটিং কনজাংশন থাকবে। আমি ব্যাপারটাকে একটু সহজ করে একদম ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে আর হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা মজার ব্যাপার দেখেন, কমপ্লেক্স সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে। এখন বুঝবেন কি করে যে এইটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন যে আসলে কমপ্লেক্সে তো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে, আবার কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে। আপনি নিশ্চিন্ত হবেন কিভাবে যে কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড। এই জন্য আপনাকে বেশি কিছু মনে রাখতে হবে না, জাস্ট তিনটা কনজাংশন মনে রাখবেন। কয়টা? তিনটা। একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে বাট, আর একটা হচ্ছে অর। এই তিনটা কনজাংশন মনে রাখবেন। যদি দেখেন যে এই তিনটা কনজাংশন দিয়ে দুইটা ক্লজকে যোগ করা হয়েছে, অ্যান্ড, বাট এবং অর, এই তিনটা কনজাংশন দিয়ে যদি দুইটা ক্লজকে একসাথে যোগ করা হয় তাহলে নিশ্চিত বুঝে নেবেন এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি এই তিনটা কনজাংশন বাদ দিয়ে অন্য কোনো কনজাংশন দিয়ে দুইটা ক্লজকে যোগ করা হয় তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশনই থাকবে না, একটা মাত্রই ক্লজ থাকবে। তাহলে এখন নিশ্চিত হয়ে গেলেন অ্যান্ড, বাট, অর দিয়ে যদি দুইটা ক্লজ যোগ হয় তাহলে সেটা কম্পাউন্ড। আর যদি এই তিনটা কনজাংশন বাদ দিয়ে অন্য কোনো কনজাংশন দিয়ে দুটা ক্লজকে যোগ করা হয় তাহলে সেটা কমপ্লেক্স। আর যে সেন্টেন্সে একটাই মাত্র ক্লজ থাকবে, কোনো কনজাংশন থাকবে না, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আশা করছি একটা সেন্টেন্স দেখা মাত্রই আপনি বুঝে যাবেন যে এটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে স্যার এই তিনটা কনজাংশন না হলে আপনি মুখস্থ করে ফেললাম, এই তিনটা কনজাংশন থাকলে সেটা কম্পাউন্ড। এখন এই তিনটা কনজাংশন বাদে বাকি যে কনজাংশন আছে সেগুলা দিয়ে যোগ হলে কমপ্লেক্স। সেই কনজাংশনগুলো কোনগুলো সেগুলো তো আমরা চিনি না, এটা আসলে কনজাংশন কিনা তাও তো বুঝি না। যদি না বুঝে থাকেন তাহলে আরেকটু ওয়েট করেন। হ্যাঁ, আপনি যদি তাও না বুঝেন যে এই তিনটা কনজাংশন বাদে বাকি যে কনজাংশন গুলো আছে এগুলো যদি আপনি না চিনেন তাহলে আরেকটু ওয়েট করেন। দেখেন, আপনি প্রথমেই এই সফটওয়্যার একটা স্ক্রিনশট দিয়ে নেন। এই একটা মাত্র ছক যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনার কাছে একদম পানি। ওকে, দেখেন, যদি আপনি এইগুলা খেয়াল করবেন, সেটা হচ্ছে বাই প্লাস জিরান্ড। জিরান্ড মানে কি? জিরান্ড হচ্ছে ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, অর্থাৎ বাইয়ের পরে ভার প্লাস আইএনজি। উইদাউট প্লাস জিরান্ড, অর্থাৎ উইদাউটের পরে ভার প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলও হচ্ছে ভার প্লাস আইএনজি এবং এর আগে এই যে বাই বা উইদাউট থাকবে না, জাস্ট ভার প্লাস আইএনজি থাকবে। আর একটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব। আর একটা হচ্ছে যদি টু ডট ডট টু থাকে, আর একটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে। তাহলে নিশ্চিত বুঝে নেবেন যে এই চিহ্নগুলো আছে কিনা দেখবেন, ইন বা ডিউরিং প্লাস টাইম। এই চিহ্নগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পান, বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, টু ডট ডট টু, ইনস্পাইট অফ বা ডিসপাইট, ইন বা ডিউরিং প্লাস টাইম, এই চিহ্নগুলো যদি দেখতে পান তাহলে নিশ্চিত বুঝে নেবেন এটা সিম্পল সেন্টেন্স। আর যদি এইগুলা দেখতে পান, ইফ, ইফ ইউ ডু নট, অ্যাজ সিন্স, বিকজ, হোয়েন, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, দো অলদো, হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ, এইগুলা যদি দেখতে পান তাহলে বুঝে নেবেন এটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ ডু নট, অ্যাজ সিন্স, বিকজ, হোয়েন, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, দো অথবা অলদো, হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ, এগুলা দেখতে পেলে কি দেখবেন, কি বুঝবেন, যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর এই যে এখানে আছে অ্যান্ড, বাট, অর, এই তিনটা কনজাংশন এখানে আছে, তাহলে এগুলা থাকলে বুঝে নেবেন এটা কম্পাউন্ড। তাহলে আপনি যদি কিছুই না বুঝেন তাহলে দেখবেন কোনটা আছে
সাথে সাথে এই লাইনগুলো মনে রাখবেন যে কার সাথে কার সম্পর্ক। যেমন বাই প্লাস জিরান্ডের সাথে সম্পর্ক হচ্ছে ইফ ইউ, কম্পাউন্ডে গেলে কি হয়, অ্যান্ড হয়। উইদাউট প্লাস জিরান্ড এর কমপ্লেক্স করার সময় কি হয়, ইফ ইউ ডু নট, কম্পাউন্ডের ক্ষেত্রে অর হয়। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কমপ্লেক্স করার সময় অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন, কম্পাউন্ডের সময় অ্যান্ড হবে। ইনফিনিটিভের সময় কমপ্লেক্স হবে সো দ্যাট, এবং কম্পাউন্ডে হবে হচ্ছে অ্যান্ড অথবা অ্যান্ড সো। টু ডট ডট টুর ক্ষেত্রে কমপ্লেক্স হবে সো ডট ডট দ্যাট এবং কম্পাউন্ড হবে অ্যান্ড। ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের ক্ষেত্রে কমপ্লেক্সে হবে দো অথবা অল দো, আর কম্পাউন্ডে হবে বাট। ইন বা ডিউরিং প্লাস টাইম কমপ্লেক্সে হবে হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ, কম্পাউন্ডে হবে হচ্ছে অ্যান্ড। ব্যাস, এই জায়গাটা জাস্ট এই বক্সটা শুধু মনে রাখবেন। এবারে আপনাদেরকে একটা মজার কথা বলি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা পরিবর্তন করবেন কিভাবে। পরিবর্তন করাটা একদম সহজ। আপনার প্রথম কাজ এই কথাটা শুধু মনে রাখবেন। প্রথমত দেখবেন যে কারণে ওটা যে সেন্টেন্স, মানে এই যে চিহ্নগুলো, এগুলো থাকলে সিম্পল, এগুলো থাকলে কি কমপ্লেক্স, এবং এগুলো থাকলে কম্পাউন্ড। প্রথম কাজ হচ্ছে যে কারণে ওটা যে সেন্টেন্স, আপনি ওই কারণটাকে বাদ দিবেন। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে বাই প্লাস জিরান থাকে, তাহলে বাই প্লাস জিরানটুকু বাদ দিবেন, মানে বাই বাদ দিবেন এবং ভার প্লাস আইনজি বাদ দিবেন। এবার আপনি যে সেন্টেন্সে রূপান্তর করবেন ওই কারণটা যোগ করবেন। এই লাইনগুলো একটু মনে রাখবেন, কার সাথে কার সম্পর্ক। তাহলে জাস্ট নোটটা মনে রাখবেন, আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। প্রথম কাজটা হচ্ছে যে কারণে ওটা যে সেন্টেন্স, এই কারণটাকে বাদ দিবেন এবং আপনি যে সেন্টেন্সে রূপান্তর করতে চান সেই কারণটা যোগ করবেন। ব্যাস, আর কিচ্ছু কাজ নেই। যে কারণে যে সেন্টেন্স সে কারণটা বাদ দিবেন, আর যে সেন্টেন্সে রূপান্তর করবেন ওই সেন্টেন্সের কারণটা যোগ করবেন। তাহলে দেখবেন অটো চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা শুধুমাত্র এই বোঝানোর আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, একটু খেয়াল করেন। ইনফরমেশনটা হচ্ছে আপনাদের জন্য। একদম এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন কয়েকটি ব্যাচ শুরু হচ্ছে। সেটা হচ্ছে একাডেমিক ইংলিশ ক্লাস 9-10, যেখানে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে। এটা 4 মাসের কোর্স। 4 মাসের কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। আরেকটা হচ্ছে একাডেমিক ইংলিশ ক্লাস 11-12, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন। এটাও 4 মাসের কোর্স এবং কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আরেকটা হচ্ছে যারা ইংরেজিতে খুবই দুর্বল, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বেসিক গ্রামার ভালো বোঝেন না, মানে ইংরেজিতে অতি দুর্বল, আপনাদের জন্য রয়েছে সবার জন্য 0 to অ্যাডভান্স কোর্স। এটা হচ্ছে 3 মাসের কোর্স এবং এটার কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। আপনি যদি এই ব্যাচগুলোতে ভর্তি হতে চান তাহলে জাস্ট এই নাম্বারটা যোগাযোগ করবেন। এই নাম্বারটাই হচ্ছে আমার বিকাশ অথবা নগদ নাম্বার। এই নাম্বারে আপনার কোর্স ফিটা সেন্ড করবেন। এরপরে এই সেম নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। টাকা পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন। মেসেজে আপনার নাম, আপনার জেলার নাম, যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারে শেষে 4টা নাম্বার, এবং আপনি কোন কোর্সে ভর্তি হবেন সেই কোর্সের নাম। একটা হচ্ছে একাডেমিক ইংলিশ ক্লাস 9-10, একাডেমিক ইংলিশ ক্লাস 11-12, এবং আরেকটা হচ্ছে 0 to অ্যাডভান্স কোর্স। জাস্ট কোর্সের নাম লিখে দিবেন। আপনার নাম লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারে শেষ 4টা নাম্বার লিখবেন, আর হচ্ছে কোর্সের নাম লিখবেন। ব্যাস, এই 4টা ইনফরমেশন আমার এই সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। এরপরে আপনি কিভাবে ক্লাসে জয়েন করবেন বাকি সমস্ত কিছু আমি বুঝাই দিব। অথবা আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি কোর্সে ভর্তি হওয়ার পূর্বে আমার সাথে কথা বলে নিতে চান তাহলে এই সেম নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনার যদি কোনো জানার জিজ্ঞাসা থাকে তাহলে জেনে নেবেন। ওকে, এবারে আসেন। তাহলে প্রথম সেন্টেন্সটা যদি আমরা চিন্তা করি তাহলে বাই স্টাডিং মোর ইউ উইল গেট A+ ইন দ্য এক্সাম। আমরা যদি এই সেন্টেন্সটা চিন্তা করি কোন সেন্টেন্স, তাহলে এখানে কি আছে, বাই আছে আর ভার প্লাস আইএনজি আছে। তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে কোনো সেন্টেন্সকে যখনই রূপান্তর করবেন, রূপান্তর করার সময় আপনার কাজ হচ্ছে যে কারণে যেটা যে সেন্টেন্স সে কারণটা বাদ দিবেন। বাই বাদ দিলাম, ভার প্লাস আইএনজি বাদ দিলাম, শেষ। তাহলে এটা এখন কোনো সেন্টেন্সই না। আমরা আবারও বলি, যে কারণে এটা যে সেন্টেন্স সে কারণটা বাদ দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে যে সেন্টেন্সে রূপান্তর করব এই সেন্টেন্সে কোন চিহ্নটা আছে আমরা খেয়াল করব, সেটা যোগ করে দিব। যেমন ধরেন বাই প্লাস জিরান, এখানে কি আছে, ইফ ইউ আছে। তাহলে আমরা যদি এখন কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে এখানে জাস্ট লিখে দিব ইফ ইউ। এই যে, তাহলে হলো কি, ইফ ইউ স্টাডি মোর ইউ উইল গেট A+, হয়ে গেছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, ইফ ইউ স্টাডি মোর ইউ উইল
গেট এ প্লাস ইন দি এক্সাম। ব্যাস, তাহলে যে কারণে যে সেন্টেন্স সে কারণটা বাদ দিবেন, যে সেন্টেন্সে রূপান্তর করবেন সেই সেন্টেন্সের কারণটা যোগ করবেন। তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করে ফেললাম। এখন যদি আপনি কমপ্লেক্স থেকে সিম্পল করতে চান তাহলে আপনার কাজ কি হবে? ইফ ইউটা বাদ দিবেন, নতুন করে যোগ করেছেন। এবার আপনার কাজ হবে সিম্পলের চিহ্নটা যোগ করা। সিম্পলের চিহ্নটা কি? বাই প্লাস ভার প্লাস আইএনজি। ওকে, তাহলে এখানে আপনি আবার বাই লিখে দিবেন, আর সাথে ভার প্লাস আইএনজি করে দিবেন। ব্যাস, আবার কমপ্লেক্স হয়ে গেল, সিম্পল হয়ে গেল। এখন যদি এটাকে আপনি কম্পাউন্ড করতে চান, তাহলে সোজা বুদ্ধিটা কি? এই যে ইফ ইউটা বাদ দিবেন, আর কম্পাউন্ডে যে চিহ্নটা লাগে, দেখেন কম্পাউন্ডে কি লাগে? কম্পাউন্ডে লাগে হচ্ছে অ্যান্ড। ব্যাস, কম্পাউন্ডে তাহলে আপনি এখন ইফ ইউটা বাদ দিয়ে দিলাম, আর ওই যে মাঝখানে যে কমাটা আছে এখানে একটা অ্যান্ড যোগ করে দিবেন। ব্যাস, কম্পাউন্ড হয়ে গেল। অর্থাৎ স্টাডি মোর, ইউ উইল গেট এ প্লাস ইন দ্য এক্সাম। আপনি এটা দেখেন, এটা কি আছে? উইদাউট প্লাস জিরান্ড। তাহলে এটা কোন সেন্টেন্স আছে? সিম্পল সেন্টেন্স আছে, এই যে উইদাউট প্লাস জিরান্ড আছে। তাহলে যে কারণে এটা যে সেন্টেন্স সে কারণটাকে বাদ দিব। তাহলে আমরা উইদাউটটা বাদ দিলাম আর ভার প্লাস আইএনজিটা বাদ দিলাম। তাহলে এটা এখন কোনো সেন্টেন্সই না। এখন এটা আপনি চাইলে কম্পাউন্ডও করতে পারবেন, আবার কমপ্লেক্সও করতে পারবেন। দেখেন উইদাউট প্লাস জিরান্ডে কি আছে? উইদাউট প্লাস জিরান্ড আছে ইফ ইউ ডু নট, আর কম্পাউন্ডে কি লাগে? অর লাগে। আপনি এখন ইফ ইউ ডু নট যোগ করে দিলে এটা কমপ্লেক্স হয়ে যাবে, আবার যদি অর যোগ করে দেন তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। আপনার ইচ্ছা আপনি কোনটা করবেন। দেখেন, আপনি যদি কম্পাউন্ড করতে চান তাহলে জাস্ট এই কমার জায়গাতে লিখবেন অর। ব্যাস, এটা কম্পাউন্ড হয়ে গেছে। আবার যদি আপনি কমপ্লেক্স করতে চান তাহলে আপনি অর কেটে দেন, আবার একটা কমা যোগ করে দেন, উইদাউট আইএনজি কেটে দেন, দিয়ে লেখেন ইফ ইউ ডু নট। ব্যাস, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। হয়ে গেল। তবে এই দুটার ক্ষেত্রে আপনার একটা নোট মনে রাখবেন, এখানকার সাবজেক্টটা যদি ইউ এর পরিবর্তে অন্য সাবজেক্ট হয়, ধরেন এখানে উই আছে, এখানে ধরেন উই আছে, তাহলে ইফ এর সাথে যেটা নিচ্ছেন এই সাবজেক্টের সাথে পরিবর্তন করবেন। যদি ইউ থাকে তাহলে ইউ নেবেন, আর যদি অন্য সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্টটা ইফ এর সাথে নেবেন। অর্থাৎ ইফ উই ডু নট, এখানে আপনি লিখবেন হচ্ছে ইফ উই। ওকে, মানে আমি ইউটা দিয়েছি একটা মডেল সাবজেক্ট হিসেবে। যদি এই সাবজেক্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউ থাকে, যদি ইউ এর পরিবর্তে উই থাকতে পারে, অন্য সাবজেক্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে এই সাবজেক্টটার সাথে মিল রেখে ইফ এর সাথে ওই সাবজেক্টটা দিবেন। বুঝলেন? দেখেন, তাহলে আপনার কাজটা কি একটু ক্লিয়ার বুঝে নেবেন। যে কারণে ওটা যে সেন্টেন্স সেই কারণটা বাদ দিবেন, যে সেন্টেন্সে রূপান্তর করবেন ওই সেন্টেন্সের কারণটা যোগ করবেন। দেখেন, তাহলে আমরা এটাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যা ইচ্ছা তাই করতে পারবো। এখন ধরেন এটা কমপ্লেক্সে আছে, আপনি চাইলে কম্পাউন্ড করতে পারবেন, আবার সিম্পল করতে পারবেন। যদি এটাকে আপনি আবার সিম্পল করতে চান তাহলে ইফ ইউ ডু নটটা বাদ দেন, আবার উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি করে দেন। ব্যাস, হয়ে গেল। যেমন দেখেন, এটা যদি করেন, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার প্লাস আইএনজি আছে, কোনো ইয়ে নাই, কি নাই, মানে বাই বা উইদাউট নাই। ব্যাস, এটাকে যদি আপনি এখন ইয়ে করতে চান, কমপ্লেক্স করতে চান, তাহলে দেখেন প্রেজেন্ট পার্টিসিপলে কমপ্লেক্সে কি লাগে? অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন লাগে। ওকে, ভালো কথা। তাহলে আপনি একটা অ্যাজ বসায় দেন। প্রথমে আগে আইএনজিটা কাটেন, আইএনজি কেটে দিলাম, প্রথমে আমরা দিব হচ্ছে অ্যাজ। ওকে, একটা নোট মনে রাখবেন, কমপ্লেক্সে কিন্তু দুইটা সাবজেক্ট লাগে। তো যদি কখনো দেখেন যে একটা সাবজেক্ট কম আছে তাহলে দ্বিতীয় সাবজেক্টটা নিয়ে নেবেন, আটা নিয়ে নেবেন। তাহলে আমরা এখানে কি নেব? হি। এই যে হি নিলাম। আর একটা নোট মনে রাখবেন, প্রেজেন্ট পার্টিসিপল নিয়মের ক্ষেত্রে উভয় অংশের ভার্ব একই টেন্সে হবে। এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে আগের ভার্বটা পাস্ট টেন্সে করবেন, এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে আগের ভার্বটাও প্রেজেন্টে করবেন। তো এই ভার্বটা প্রেজেন্ট পাস্টে ছিল, যার কারণে আমরা এই ভার্বটাকেও পাস্টে করে দিব, অর্থাৎ ওয়ার্কড। এটাকেও আমরা পাস্টে করে দেবো, ওয়ার্ক করে দিলাম। অর্থাৎ অ্যাজ হি ওয়ার্কড হার্ড হি টার্ন দ্য হুইল অফ হিজ ফরচুন। ব্যাস, কমপ্লেক্স হয়ে গেছে। আবার এটাকে যদি আপনি সিম্পল করতে চান তাহলে আবার অ্যাজ কেটে দেন, এই সাবজেক্টটা কেটে দেন, এই ভার্বের সাথে আইএনজি করে দেন। ব্যাস, তাহলে আবার সিম্পল হয়ে যাবে। আবার যদি কম্পাউন্ড করতে চান তাহলে অ্যাজটা কেটে দেন, আর ওই যে মাঝখানে একটা কমা আছে, কমার জায়গায় একটা অ্যান্ড বসাই দেন। ব্যাস, হয়ে গেল কম্পাউন্ড। অর্থাৎ হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি টার্ন দ্য হুইল অফ হিজ ফরচুন। হয়ে গেল, একদমই সহজ। আপনি খালি বুঝবেন যেটা যে কারণে যে সেন্টেন্স সে কারণটা বাদ দিয়ে দিবেন, নতুন করে যে সেন্টেন্সে রূপান্তর করবেন ওই সেন্টেন্সের ওই কারণটা যোগ করে দিবেন, মানে ওই চিহ্নটা যোগ করে দিবেন। দেখেন, এটা কি? ইনফিনিটিভের নিয়ম। ওকে, এটাকে যদি আপনি কমপ্লেক্স করতে চান তাহলে প্রথম কাজ হচ্ছে এই ইনফিনিটিভ টুটা বাদ দেন। ইনফিনিটিভ টু বাদ দিয়ে কি করবেন? দেখেন, ইনফিনিটিভে কি লাগে? সো দ্যাট লাগে। ওকে, ভালো কথা। তাহলে আমরা এখন কি করব? এই জায়গাতে সো দ্যাট বসাই দিব। ব্যাস, সো দ্যাট। আর কমপ্লেক্সে যদি একটা সাবজেক্ট কম হয় তাহলে যে সাবজেক্টটা দেওয়া থাকে ওইটার আর একটা ফটোকপি করে নিয়ে নেবেন। ব্যাস,
তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি। আর একটা কাজ আছে, এই ইনফিনিটিভ যখনই ব্যবহার হবে মনে রাখবেন এরপরে একটা ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। ক্যান অথবা কুড ভার্ব অনুযায়ী। এই ভার্বটা প্রেজেন্টে ছিল, যার কারণে এখানে একটা আমরা ক্যান যোগ করবো। ব্যাস, তাহলে কি হলো? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ। কমপ্লেক্স হয়ে গেছে। এন্ড এটাকে যদি আপনি আবার সিম্পল করতে চান তাহলে সো দ্যাট হি ক্যান পর্যন্ত বাদ দিবেন, বাদ দিয়ে আবার এখানে একটা টু যোগ করে দিবেন, তাহলে আবার সিম্পল হয়ে যাবে। আবার যদি এটাকে কম্পাউন্ড করতে চান তাহলে জাস্ট সো দ্যাটটা বাদ দিবেন, সো দ্যাটটা বাদ দিয়ে এখানে একটা অ্যান্ড যোগ করে দিবেন, অর্থাৎ হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ক্যান সাকসিড ইন লাইফ। ব্যাস, কম্পাউন্ড হয়ে গেল। মানে এটা একদমই সহজ বিষয়। দেখেন আমি পরে নিয়মগুলো বলি। এখানে কি নিয়ম? টু ডট ডট টু নিয়ম। দেখেন এটাকে যদি আপনি এখন কমপ্লেক্স করতে চান তাহলে কাজ কি? এই টু এর জায়গায় লিখবেন কি? সো। আর এই টু এর জায়গায় লিখবেন কি? এই টু এর জায়গায় লিখবেন দ্যাট। আর কমপ্লেক্সে কি লাগে? দুইটা সাবজেক্ট লাগে, তাহলে এই সাবজেক্টটা আর একটা কপি করে নেন, হি। হয়ে গেল। এরপরে কাজটা কি? যেমন ওই যে ইনফিনিটিভের নিয়মে মানে সো দ্যাটের নিয়মে একটা ক্যান কোড লাগে, আর এই টু ডট ডট নিয়ম অর্থাৎ সো ডট ডট দ্যাটের নিয়মে একটা ক্যান নট বা কুড নট লাগে। ক্যান নট অথবা কুড নট লাগে, কুড নট। এখন দেখেন এই ভার্বটা কিতে আছে? এই ভার্বটা প্রেজেন্টে আছে, তাহলে এখানে একটা ক্যান নট লিখে দেন, ক্যান নট। ব্যাস, তাহলে কি হলো? হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক ফর এ স্টেপ। আর এই ভার্বটা যদি পাস্টে থাকতো তাহলে আমরা এখানে কুড নট লিখতাম। ব্যাস, কমপ্লেক্স হয়ে গেছে। এখন আপনি যদি এটাকে কম্পাউন্ড করতে চান বা সিম্পল করতে চান, আবার পুনরায় সিম্পল করবেন, তাহলে এই সো এর জায়গায় আবার টু লিখে দিবেন, দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত কেটে দিয়ে এই টু দিয়ে দিবেন। ব্যাস, তাহলে আবার সিম্পল হয়ে গেল। আবার যদি এটাকে কম্পাউন্ড করতে চান তাহলে কম্পাউন্ড করার সময় কি করবেন? জাস্ট এই দ্যাট দেখতেছেন, এই দ্যাটের জায়গাতে, এই দ্যাটের জায়গাতে একটা অ্যান্ড লিখে দিবেন, অ্যান্ড লিখে দিবেন। আর এই সো এর জায়গাতে আপনি সো রাখতে পারেন অথবা সোর পরিবর্তে ভেরি রাখতে পারেন, অর্থাৎ হি ইজ ভেরি টায়ার্ড অ্যান্ড হি ক্যান নট ওয়াক ফর এ স্টেপ। হয়ে গেল কম্পাউন্ড। আবার আপনি সিম্পল করবেন, অ্যান্ড কেটে দেন, নট পর্যন্ত, অ্যান্ড থেকে শুরু করে নট পর্যন্ত কেটে দেন, আর এখানে একটা টু দিয়ে দেন, এখানে আর একটা টু দিয়ে দেন। বেশ, হয়ে গেল। যেমন দেখেন ইনস্পাইট অফ বা ডিসপাইটের যদি নিয়মটা আপনি কমপ্লেক্স করেন তাহলে ইনস্পাইট অফ এর জায়গায় কি লিখবেন? দো অথবা অল দো, যে কোনো একটা দিয়ে দেবেন, দো অথবা অল দো। ওকে। আর এখানে যে পসেসিভটা থাকবে ওর সাবজেক্ট ফর্ম করে দিবেন হি। যদি এখানে পসেসিভ না থাকে তাহলে দ্বিতীয় অংশে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা নেবেন। হয়ে গেল। আর এই ভার্বের আইনজিটা উঠাই দেন। তো অ্যামিজার ওয়াজারের সাথে যদি ভার্ব আইনজি যোগ করা যায় তাহলে বিং হয়, তাহলে বিং এর সাথে যদি আইনজিটা বাদ দেন তাহলে অ্যামিজার ওয়াজার হবে। তাহলে এখানে যেহেতু ইজ আছে তাহলে এখানে আমরা কি দেবো? ইজ, ওর হি ইজ অনেস্ট। এই দেখেন হয়ে গেল। ব্যাস, এটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে কম্পাউন্ড করতে চান কিচ্ছু কাজ নাই, দুটা কেটে দিবেন আর মাঝখানে এই কমার জায়গাতে একটা বার্ড বসাই দিবেন। ব্যাস, তাহলে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট হয়ে গেল। একদমই সহজ। দেখেন ওয়ার্কিং হার্ড হি টার্ন দ্য হুইল অফ হিজ ফরচুন, এটা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ম, এটা অলরেডি আমরা করে ফেলেছি। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। দেখেন কি আছে? ইন প্লাস টাইম। ইন প্লাস টাইম যদি থাকে তাহলে আমাদের কমপ্লেক্স করার সময় জাস্ট এই ইনের পরিবর্তে আপনি লিখবেন হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ। এই দেখেন দেখাচ্ছে আপনাদের কি লিখতে হবে। এই যে ইন বা ডিউরিং প্লাস টাইম থাকলে কি লিখতে হয়? হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ। হ্যাঁ, প্রেজেন্টে থাকলে ইট ইজ ব্যবহার করবেন, পাস্টে থাকলে ওয়াজ ব্যবহার করবেন। এই দেখেন, তাহলে এখানে কি ছিল? এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে ইনটা কেটে দিয়ে লিখবেন হোয়েন ইট ওয়াজ, হোয়েন ইট ওয়াজ। ব্যাস, এটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট হোয়েন ইট ওয়াজ 1971। এটাকে যদি কম্পাউন্ড করতে চান তাহলে লেখেন ইট ওয়াজ 1971 and Bangladesh became independent হয়ে গেল কম্পাউন্ড। ওকে। আবার আপনি যদি এটাকে সিম্পল করতে চান তাহলে এখানে আপনি চেঞ্জ করতে পারেন, অ্যান্ডটা কেটে দিবেন, ইটসটা কেটে দিয়ে লিখে দিবেন ইন 1971 বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। মানে আপনার প্রথম শর্ত একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে যে কারণে ওটা যে সেন্টেন্স সে কারণটা বাদ দিবেন, আপনি নতুন করে যে সেন্টেন্স তৈরি করতে চান সেই সেন্টেন্সের কারণটা যোগ করবেন। আপনি যদি ইংরেজি কিছুই না পারেন তবুও আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবেন।
তো এর বাইরে আর মাত্র 3টা নিয়ম আছে, সেই 3টা নিয়মের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। আর প্র্যাকটিস ক্লাসও দেওয়া আছে। যে এই যে আজকে জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এর বাইরে আপনাদের প্রচুর বোর্ড প্রশ্ন দিয়ে প্র্যাকটিস ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, ব্যাস। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আপনি যদি বাংলা অর্থ নাও পারেন, আপনি ইংরেজি কিছুই না পারেন, তবুও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনি পারবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটাও কমেন্টস করে জানাবেন। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।